হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এএসএফ এডুকেশন। এর আগে ক্লাস 10-এর আমরা ভেদের অঙ্কগুলো করেছিলাম। আজকে ভেদের অঙ্কগুলো 8 থেকে করা হয়েছিল। আজকে 9 নম্বর থেকে স্টার্ট করব। 9 নম্বরে বলা হয়েছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। 1.1/2, 2 এবং 2.1/2 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট 3টি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে আমাদের এখানে যে ছোট ছোট গোলকগুলো দেওয়া আছে ওদের ব্যাসার্ধ দেওয়া আছে। একটার হচ্ছে 1.1/2, 2 আর 2.1/2। আর এখানে যেটা মেন শর্ত বলেছে যে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে উপস্থিত। গোলকের আয়তন তাহলে এখানে লিখব আমরা, ধরি 9 নম্বর অঙ্কটা, ধরি গোলকের আয়তন ভি, এখানে লিখব ঘন একক। তাহলে এখানে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে উপস্থিত। তাহলে শর্ত হচ্ছে এখানে ভি গোলকের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ যদি আমি ধরি আর ধরি তাহলে ভি সমানুপাতি আর কিউব হবে। তাহলে এই হচ্ছে শর্তটা, এখানে লিখে দিব আর হলো গোলকের ব্যাসার্ধ, এটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ভি ইকুয়াল টু কে আর কিউব, কে অশূন্য ভেদ ধ্রুবক। এবার গোলক তিনটার ব্যাসার্ধ, গোলক তিনটার এখানে ব্যাস বলে দিয়েছে, তাহলে আমাকে ব্যাসার্ধ বের করতে হবে। এই তিনটা গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হবে। এই বড় গোলকের আমাকে ব্যাস জিজ্ঞাসা করা হয়েছে, যে নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে প্রত্যেকটা এর ব্যাসটা বলে দিয়েছে 1.1/2, তাহলে এটা হয়ে যাবে কত, 3/2। আর এটা বলে দিয়েছে 2, আর এটা বলে দিয়েছে 2.1/2 এর ব্যাসটা, তাহলে এটা হয়ে যাবে 5/2। তাহলে ব্যাস বলে দিয়েছে, আমার ব্যাসার্ধ দরকার। তাহলে এখানে লিখব প্রথম গোলকের ব্যাস, প্রথম গোলকের ব্যাস হচ্ছে 3/2 মিটার। তাহলে আমরা এখানে ঘন মিটার লিখব, 3/2 মিটার ব্যাস। অতএব তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে, ব্যাসার্ধ হয়ে যাবে 3/2, আর একে 2 দিয়ে ভাগ করলে এখানে 2 হয়ে যাবে, মানে এত মিটার হয়ে গেল। তাহলে এখানে হয়ে গেল 3/4 মিটার। দ্বিতীয় গোলকের ব্যাস 2 মিটার। অতএব তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হয়ে যাবে 2/2 মিটার, 1 মিটার ব্যাসার্ধ। তৃতীয় গোলকের ব্যাস আমার এখানে দেওয়া আছে 2.1/2 মিটার, মানে এটা হয়ে গেল 5/2 মিটার। তাহলে এখানে তৃতীয় গোলকের ব্যাসার্ধ কত হয়ে যাবে, তাহলে ব্যাসার্ধ এসে দাঁড়ালো আমার 5/2, আর একে 2 দিয়ে ভাগ করলে এটা হবে ব্যাসার্ধ, মানে এটা হয়ে যাবে 5/4 মিটার, 5/4। এটা হলো তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আর তৃতীয় গোলকের ব্যাসার্ধ আমি পেয়ে গেলাম এই মানগুলো। এবার আমাকে বলেছে ব্যাসার্ধের সঙ্গে আয়তনের সম্পর্ক হচ্ছে কে আর কিউব। তাহলে প্রত্যেকটার সঙ্গে এখানে কে দিয়ে গুণ করলেই পরে আমার আয়তন বের হয়ে যাবে। তাহলে এই তিনটা গোলককে গলিয়ে একসঙ্গে একটা বড় গোলক তৈরি করা হয়েছে। তাহলে তিনটি ছোট গোলক মিলে যে বড় গোলকটা তৈরি হবে ওর আয়তনটা আমি পেয়ে যাব। তাহলে তিনটা গোলকের মোট আয়তন কত হবে, তাহলে উপর থেকে আমি মুছে দিচ্ছি।
তাহলে এখানে লিখব তিনটি ছোট গোলকের মোট আয়তন কত এসে দাঁড়াবে এখানে, কারণ ব্যাসার্ধ আমি পেয়ে গেছি। তাহলে কে প্রথম গোলকের আয়তনটা ব্যাসার্ধটা কত ছিল 3/4, আর ওর মাথায় কিউব, কারণ আমার শর্ত বলেই দেওয়া ছিল এখানে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে এটা প্লাস কে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ এখানে কত আছে, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আছে 1, তাহলে 1-এর কিউব প্লাস আর তৃতীয় গোলকের ব্যাসার্ধ কে, তাহলে এটা হবে 5/4 ওর কিউব এত। তাহলে এখানে লিখবো আমাদের এত ঘনমিটার হয়ে যাবে এটা আয়তন, তিনটা গোলকের মোট আয়তন। তাহলে এখান থেকে কে কমন যাবে, 3-এর কিউব হবে 27, 4-এর কিউব 64 প্লাস এখান থেকে 1 থাকবে, এর নিচে কিছু নেই মানে 1, এখানে 5-এর কিউব হয়ে যাবে 125 বাই কত হবে 4-এর কিউব হয়ে যাবে 64, এত ঘনমিটার। এখানে 64 আর একের লসাগু 64 হবে, তাহলে এখানে হলো 27, এখানে হবে 64 আর এখানে হবে 125 ঘনমিটার। তাহলে আমি তিনটা গোলকের মোট আয়তনটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে যদি যোগ করা হয় তাহলে কে 5 4 9, 9 আর 7, 16 আর 6 হাতে থাকলো 1, 2 আর 1 3, 6 3 9, 9 আর 2 11 আর 1 হাতে থাকলো 1, 1 আর 1 মিলে 2, 216/64 ঘনমিটার। তাহলে 216/64 ঘনমিটার। এবার এই তিনটা গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হয়েছে। তাহলে এখানে ধরে নিব আমরা, ধরি বড় গোলকের ব্যাসার্ধ R1 মিটার, তাহলে এটাই তিনটা গোলককে গলিয়ে আমি একটা বড় গোলক তৈরি করেছি। তাহলে তিনটা গোলকের মোট আয়তন বড় গোলকের আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে আমি এটাকে লিখতে পারবো অতএব কে R1 ইকুয়াল টু কে 216/64। তাহলে এখান থেকে কে ভ্যানিশ হয়ে যাবে, তাহলে R1 ইকুয়াল টু 216 বাই কত হবে 64, সরি R1-এর কিউব হবে এখানে সম্পর্কটা, বড় গোলকের আয়তন ভি R1-এর কিউব। তাহলে এখান থেকে আসবে R1 ইকুয়াল টু R1-এর কিউব, তাহলে এখানে 6 আর এখানে নিচে হয়ে যাবে 4 ওর কিউব হয়ে যাবে। তাহলে এখান থেকে R1-এর কিউব ইকুয়াল টু কত হবে, R1-এর কিউব ইকুয়াল টু 6-এর কিউব, তাহলে কিউব উঠে যাবে, কিউব যদি উঠে যায় তাহলে 6/4, তাহলে এটাকে কাটাকাটি করলে 3 2 6, 2 2 4, তাহলে আর এর মানটা হয়ে যাবে 3/2। তাহলে ব্যাসার্ধ আমি পেয়ে গেলাম, বড় গোলকের ব্যাসার্ধ আমি পেয়ে গেলাম কত 3/2। এবার আমাকে বের করতে হবে ব্যাস। যদি বের করি তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, কারণ ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে আমরা ব্যাস পাবো। তাহলে বড় গোলকের ব্যাস কত হয়ে যাবে বের হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখে দিব অতএব ব্যাসার্ধ কত পেলাম, বড় গোলকের ব্যাসার্ধ 3/2 মিটার। অতএব তাহলে ব্যাস কত হবে 3/2 গুণিত 2 মিটার, তাহলে এটাকে কাটলে 3 মিটার, তাহলে ব্যাস হয়ে যাবে 3 মিটার। এটাই হলো আমার অ্যান্সার, 3 মিটার হবে। তাহলে 9 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা চলে আসব 10 নম্বর অঙ্কতে চলে আসব। 10 নম্বর অঙ্কতে বলা হয়েছে y দুটি চলের সমষ্টির সমান, যার একটি x চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি x চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। x এর মান 1 হলে y এর মান -1 এবং x এর মান 3 হলে y এর মান 5। x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে y দুটি চলের সমষ্টির সমান, এই হলো অঙ্ক আমাদের। এটা 9 নম্বর কমপ্লিট। এবার 10 নম্বরে যাব। বলছে এখানে y দুটি চলের সমষ্টির সমান। তাহলে y দুটি চলো, তাহলে y দুটো চলো আমরা নিব, একটা a আর একটা b। y দুটি চলের সমষ্টির সমান,
যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে তাহলে এখানে লিখব আমরা এ ও বি দুটি চল। এবার এ চলটি এক্স এর সঙ্গে সরল ভেদে, এখানে এ চলটি যেটা বলা হয়েছে এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে, একটা এক্স চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে এখানে হয়ে যাবে কত, অতএব দিয়ে লিখবো আমরা একটা এক্স চলের সঙ্গে সরল ভেদে আর একটা এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে উপস্থিত, তাহলে বি সমানুপাতি 1/x। তাহলে এই দুটোর মধ্যে আমাকে সম্পর্ক বের করতে বলা হয়েছে, এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে আমরা লিখবো এখানে, তাহলে এটাকে আমি লিখতে পারবো k1x আর বিটাকে আমি লিখতে পারবো k2 1/x, বা দিব এখানে k1 আর k2, k1 ও k2 অশূন্য ভেদ ধ্রুবক। আমাকে এক্স আর ওয়াইয়ের মান, এক্স ও ওয়াইয়ের মধ্যে যদি সম্পর্ক বের করতে হয় তাহলে k1 আর k2 এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে k1 আর k2, তাহলে এবার এখানে বসাবো এটাতে। অতএব তাহলে y ইকুয়াল টু আমি কত পেলাম, y ইকুয়াল টু একটা হয়ে গেল k1x আর একটা হয়ে যাবে k2 1/x, এটাকে 1 নম্বর দিয়ে দিব আমরা, কারণ এই k1 আর k2 এর মানটা বের করে এখানেই বসাবো আমরা, তাহলে সম্পর্ক বের হয়ে যাবে। এবার আমাদের এখানে বলে দেওয়া আছে একটা সম্পর্ক যে x এর মান 1 হলে y এর মান -1 হবে। তাহলে x এর মান যদি 1 হয় তাহলে y এর মান কত হচ্ছে, -1 হচ্ছে। তাহলে এবার y এর জায়গায় আমি বসাবো -1 ইকুয়াল টু, তাহলে এখানে k1 x এর জায়গায় বসবে আমার 1 বসবে প্লাস k2 আর ইন্টু 1/1, তাহলে এখানে -1 হয়ে গেল ইকুয়াল টু কত হবে k1 প্লাস k2। তাহলে একটা সম্পর্ক আমি পেলাম k1 প্লাস k2 ইকুয়াল টু -1, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিয়ে দিব। এবার আরেকটা মান দেওয়া আছে এখানে, x এর মান 3 হলে y এর মান 5। তাহলে 1 নম্বর সমীকরণে x ইকুয়াল টু 1 নংয়ে x ইকুয়াল টু 3 ও y ইকুয়াল টু 5 বসিয়ে পাই কি পাবো, তাহলে এখানে y এর জায়গায় আমাকে বসাতে হবে 5, তাহলে আমরা 5 বসাবো, তাহলে 5 বসালাম। আর k1টার তো মান বের করতে হবে আমাকে, x এর মানটা দেওয়া আছে 3 প্লাস k2 এটা বসে যাবে, আর 1/x ও কত হবে 3 হয়ে যাবে, 1/3, কারণ x এর মান 3 y এর মান 5 বসালাম। এখান থেকে আরেকটা সম্পর্ক আমাদের বের হবে। তাহলে সম্পর্কটা যদি আমরা বের করি তাহলে এখান থেকে উপর থেকে আমাদেরকে মুছতে হবে, জায়গা নেই। তাহলে এটা হয়ে যাবে 3k1 প্লাস k2/3 ইকুয়াল টু 5, এটা এদিকে লিখলাম। তাহলে এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে এখানে 3 হবে, এখানে এর নিচে 1 আছে, তাহলে এটা হয়ে যাবে 9k1 প্লাস কত হয়ে যাবে k2 ইকুয়াল টু 5/1। তাহলে সম্পর্কটা হয়ে গেল 9k1 প্লাস k2 ইকুয়াল টু 5 3 যা 15, মানে 15, 5 3 15 হয়ে যাবে, এটা হয়ে গেল 3 নম্বর সমীকরণ। এবার 2 আর 3 আমি যদি সমাধান করি তাহলে আমরা k1 আর k2 এর মানটা পেয়ে যাব। k1 k2 এর মানটা 1 নম্বর সমীকরণে বসালেই আমাদের সম্পর্ক x আর y এর মধ্যে পেয়ে যাব। তাহলে আমাদের এখানে লিখতে হবে, তাহলে এখানে 2 আর 3, তাহলে 2 আর 3 সম্পর্কটা একটু লিখে রাখি, যেটা সমীকরণে বসাবো আমাদের নেই, y ইকুয়াল টু এটা ছিল k1x প্লাস k1x আর k2 1/x, এটাই সম্পর্ক। k1 আর k2 এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে এবার 1 নম্বর আর 2 নম্বর আর 3 নম্বর, এখানে k2 আছে, এখানেও k2 আছে, তাহলে আমি যদি 3 থেকে 2 বিয়োগ করে দিই তাহলে 3 - 2 করে পাই। এটা যদি আমি করে দিই তাহলে কত হয়ে যাবে, এখানে 9k1 প্লাস কত হয়ে যাবে k2 মাইনাস
এখান থেকে কত হয়ে যাবে আমাদের, এখানে আছে K1 আর প্লাস K2, তাহলে এবার 3 থেকে 2 আমি বিয়োগ করব, তাহলে K1 K2টা যদি বিয়োগ করে দিই তাহলে এখানে হয়ে গেল মাইনাস K1 আর মাইনাস কত হয়ে যাবে K2 ইকুয়াল টু কত হয়ে যাবে, 15 থেকে -1 বিয়োগ যাবে, মানে মাইনাস আর এটা +1 হয়ে যাবে, কারণ দ্বিতীয়টা আমি বিয়োগ করছি 3 নম্বর থেকে, তাহলে মাইনাস মাইনাসে এখানে কত হবে, প্লাস হয়ে যাবে। তাহলে এবার আমার কত হয়ে যাবে, K2 আর K2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 9K1 আর মাইনাস K1, তাহলে এটা হয়ে যাবে 8K1 ইকুয়াল টু এখানে হয়ে গেল 16, তাহলে K1 এর মানটা পেয়ে গেলাম কত, 16, নিচে চলে যাবে 8, তাহলে 8 2 16, তাহলে K1 এর মান পেয়ে গেলাম আমি 2, K1 ইকুয়াল টু 2। এবার K1 এর মানটা আমি যদি 2 নম্বর সমীকরণে বসাই তাহলে আমি K2 এর মানটাও পেয়ে যাব, তাহলে K1 আর K2 কত আছে, -1 আছে, K1 K2 -1 2 নম্বর সমীকরণ, তাহলে K1 এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে সম্পর্কটা 2 নম্বরটা কী ছিল, K1 প্লাস K2 ইকুয়াল টু -1, তাহলে K1টা হয়ে গেল 2, K2 -1, তাহলে K2টা পেয়ে গেলাম -1 আর 2টা ওইদিকে গেল -2, তাহলে K2 এর মানটা পেয়ে গেলাম -3। তাহলে আমাদের K1 এরও মান জানা হয়ে গেল, K2 এরও মান জানা হয়ে গেল। আর যে সম্পর্কটা ছিল আমাদের 1 নম্বর, ওটা y ইকুয়াল টু K1x প্লাস K2 1/x ছিল, ওইখানে যদি আমি বসাই তাহলে আমার যেটা অ্যান্সার চেয়েছে যে x আর y এর মধ্যে সম্পর্ক কি, ওটা আমাদের বের হয়ে যাবে। তাহলে x আর y এর মধ্যে সম্পর্ক বের হয়ে যাবে, তাহলে আমরা লিখব এখানে যে K1 ও K2 এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। K1 ও K2 এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। যেটা আমরা লিখলাম মুছে দিয়েছি, 1 নম্বর ওখানে লেখা আছে, তোমরা ভিডিওতে দেখতে পাবে, বসিয়ে পাই। তাহলে K1 আর K2 এর মান যদি আমি 1 নংয়ে বসাই তাহলে এই যে 1 নম্বর সমীকরণটা ছিল এটা y ইকুয়াল টু K1x প্লাস K2 1/x এখানে লিখে রেখেছি আমি, তাহলে এখানে হবে y ইকুয়াল টু K1 এর মানটা হয়ে গেল এখানে 2, তাহলে এখানে 2x হবে, আর K3 এর মানটা -3, তাহলে এখানে যদি আমি -3 বসাই তাহলে তাহলে এখানে 3 হবে, আর এখানে ইন্টু 1/x আছে এখানে x, তাহলে y ইকুয়াল টু কত হয়ে গেল 2x - 3/x। এটাই আমার x আর y এর মধ্যে সম্পর্ক, এটাই আমাকে বের করতে বলা হয়েছে, y ইকুয়াল টু 2x - 3/x। ইহাই নির্ণয় সম্পর্ক x আর y এর মধ্যে। এবার আমরা 10 নম্বর অঙ্ক করা হয়ে গেল। 11 নম্বর অঙ্কটা তোমরা পারবে, এই কারণে পারবে যে এখানে মানগুলো আগের অঙ্কগুলো যেগুলো আমরা করেছিলাম ওর মতো করলেই হয়ে যাবে, এ আর বি এর মানগুলো বসালেই এখানে হয়ে যাবে 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্কটাতে বলেছে এ সমানুপাতি বি বলেছে, আর এখানে বলে দিয়েছে বি সমানুপাতি সি, এটা তাহলে এখানে হয়ে যাবে এ ইকুয়াল টু কত K1b আর বি ইকুয়াল টু হয়ে যাবে K2c। K1 আর K2 অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এই যে বি আসলো, বি এর মানটা K2c আছে, তাহলে এ এখানে K1 আর বি এর জায়গাটাতে বসবে এই বি এর মানটা K2cটা, তাহলে এখানে বসাবো K2c, তাহলে আমাদের হয়ে যাবে এ ইকুয়াল টু K1 K2 আর এখানে হয়ে যাবে সি হয়ে যাবে। তাহলে আমি কি পেলাম, অতএব এ এর মান পেলাম এটা, আর বি এর মান হয়ে গেল K2c। আমাকে মান বের করতে বলা হয়েছে, দেখাতে বলা হয়েছে a কিউব b কিউব b কিউব c কিউব c কিউব a কিউব সমানুপাতি abc a কিউব b কিউব c কিউব। তাহলে আমি এরকম লিখবো অঙ্কটা, a কিউব b কিউব প্লাস কত আছে এখানে b কিউব c কিউব প্লাস কত হবে c কিউব a কিউব, আর সমানুপাতি চিহ্ন দিয়ে যেটা ডান সাইডে আছে ওটা নিচে লিখে করব, কারণ ভেদের অঙ্কগুলোতে আমরা এরকমই করেছিলাম, যেটা সমানুপাতি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, তো ওই অঙ্কগুলো নিচে যেটা ডান সাইডে আছে ওটা নিচের দিকে লিখতে হবে, তাহলে এইভাবেই আমরা নিচের দিকে লিখব। এবার এ এর জায়গায় এ এর মান বসাবো আর বি এর জায়গায় বি এর মান বসাবো, তাহলে এটা যদি আমরা সিম্পলিফাই করি, হিসাব করি, তাহলে একটা ধ্রুবক আসবে, তাহলে এটা ইকুয়াল টু ধ্রুবক, এটাকে ডান সাইডে ওইদিকে করে দিব, ধ্রুবকটা তুলে দিব, এটা সমানুপাতি এটা হয়ে যাবে, যেটা আমাদের বইয়ে প্রমাণ করতে বলা হয়েছে। অঙ্কটা তাহলে তোমাদের কাজ থাকলো, এটা নিজে করে নিবে। এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক আছে, এর আগে আমরা করেছি এই টাইপের অঙ্ক করেছি, অতএব তোমাদের অসুবিধা হবে না এই টাইপের অঙ্ক করতে। তাহলে আমরা চলে যাব নেক্সট অঙ্কতে চলে যাব। নেক্সট অঙ্ক বলা হয়েছে এখানে
যে 12 নম্বর অঙ্কটা, এক্স ডেসিমি গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্স এর সঙ্গে সরলভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5,000 টাকা ও 12,000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য কত ব্যয় হবে হিসাব করে লিখি। তাহলে 12 নম্বর অঙ্কটা ভালো অঙ্ক আছে, আমরা করব অঙ্কটা 12 নম্বরটা। তাহলে এখানে বলেছে এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ, তাহলে ব্যয় কত হচ্ছে ওটাকে ধরতে হবে। আমরা ধরে নিব ব্যয় হচ্ছে ওয়াই টাকা, তার একটা অংশ, যে দুটো অংশে ভাগ করেছে এখানে ব্যয়টাকে, তার এক অংশ এক্সের সঙ্গে সরলভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। তাহলে মোট টাকা খরচ হচ্ছে ওয়াই টাকা। ওয়াই, এবার ওয়াই টাকাটাকে দুটো ভাগে ভাগ করেছে, তাহলে একটা এ আর একটা বি। তাহলে এখানে আমরা বলবো ধরি মোট ব্যয় ওয়াই টাকা, ধরি মোট ব্যয় ওয়াই টাকা, এই টাকাটা হচ্ছে মোট ব্যয়। এবার এই যে ব্যয়টা হচ্ছে এটা দুটো ভাগে ব্যয় হচ্ছে, তো একটা ভাগ হচ্ছে এক্সের সঙ্গে সরলভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে। তাহলে দুটো পার্টে যদি করি আমরা, তাহলে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি আমি করে নিব, এটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখবো। তাহলে এবার এখানে y ইকুয়াল টু এখানে তাহলে কত হয়ে যাবে x এর সঙ্গে, তাহলে একটা পার্ট মানে এটা x এর সঙ্গে সরলভেদে আর আরেকটা পার্ট b এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে উপস্থিত, এই শর্তটা আমাদেরকে বলে দেওয়া হয়েছে, এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। তাহলে আমরা এখানে a ইকুয়াল টু তাহলে কত লিখতে পারবো, a ইকুয়াল টু k1x লিখবো, অশূন্য ভেদ ধ্রুবক k1, আর বি ইকুয়াল টু কত হয়ে যাবে k2 x স্কোয়ার হয়ে যাবে, এটাও k2টাও অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এখানে পাশে লিখে দেবো k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখে দিলাম অশূন্য ভেদ ধ্রুবক k1 আর k2। এবার এ আর বি এর তো সম্পর্কটা আমি পেয়ে গেলাম, তাহলে এ আর বি আমরা রাখবো না, এখানে k1x লিখবো আর এখানে k2 x স্কোয়ার লিখবো। ঠিক আগের মতো অঙ্কটা, এই যে k1 আর k2 আসলো, আগে এটার মান আমাকে বের করতে হবে। তাহলে 250 ডেসিমিটার যেটা আছে গভীর কূপটা খনন করেছে, ওটার জন্য কত ব্যয় হবে ওটা আমাদের বের হয়ে যাবে। তাহলে এখানে বসাবো আমরা এর জায়গায়, তাহলে এখানে লিখবো y ইকুয়াল টু k1x প্লাস বি এর জায়গায় লিখবো আমরা k2x এর স্কোয়ার। তাহলে এটাকে আমরা দিয়ে দিব 2 নম্বর, এই 2 নম্বরটাই মেন সমীকরণ। এটা যদি আমি k1 k2 এর মানটা বের করতে পারি তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। এবার প্রথমবার যখন করছে ওরা খনন করছে, বলছে 100 ডেসিমিটার খনন করার জন্য 5,000 টাকা লাগছে আর 200 ডেসিমিটার খনন করার জন্য 12,000 টাকা লাগছে। তাহলে প্রথমে আমরা 100 ডেসিমিটার গভীর করব, যার জন্য খরচ হচ্ছে 5,000 টাকা। তাহলে খরচটা কত, মোট খরচ, মোট ব্যয় ওয়াইটা টাকা। এবার দুটো পার্টে ভাগ হবে, যে একটা পার্ট আর একটা পার্ট। তাহলে এখানে আমরা লিখব ওয়াই টাকাটা খরচ হচ্ছে কত টাকা, টাকা খরচ হচ্ছে 5,000 টাকা। তাহলে ওয়াইয়ের জায়গায় আমি লিখব 5,000 টাকা, 5,000 টাকা। আর এখানে এক্স কতখানি গর্ত করেছে 100 প্লাস k2 এখানে হয়ে যাবে 100 স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের সম্পর্ক আসবে, এটা হয়ে গেল 5,000 ইকুয়াল টু k1 100 প্লাস k2 এখানে হয়ে যাবে 100 স্কোয়ার করলে পরে 100 ইন্টু 100 মানে 4টা শূন্য, 1 2 3 4 5টা হয়ে গেল, 4টা শূন্য। তাহলে এত টাকা হবে তাহলে 100 স্কোয়ার, কারণ 100 ডেসিমিটার গর্ত করছে, ওর স্কোয়ার হয়ে যাবে, কারণ এখানে সম্পর্কটা বলেছিল এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে থাকবে। তাহলে এখান থেকে দুটো শূন্য, এখানে দুটো শূন্য আর এখানে দুটো শূন্য ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে 50 k1 থাকবে এখানে, আর এখানে থাকবে কত 100 k2, এটা কারণ দুটো শূন্য আর দুটো শূন্য এখান থেকে ক্যান্সেল করা হয়েছে। তাহলে একটা সম্পর্ক পেলাম আমরা, বা তাহলে এখানে হয়ে যাবে কত k1 প্লাস 100 k2 ইকুয়াল টু 50, এটা হয়ে গেল 3 নম্বর সমীকরণ। এবার আরেকবার বলেছে এখানে যে 200 ডেসিমিটার এবার গর্ত করবে, তার জন্য টাকা খরচা হচ্ছে 12,000 টাকা। তাহলে এই 2 নম্বর সমীকরণটাতে মোট খরচ যেটা
ওই ওয়াইটাকে আমাকে লিখতে হবে 12,000 টাকা, আর এখানে লিখবো আমরা কত, 200 ডেসিমিটার। 200 ডেসিমিটার যদি করি তাহলে এখানে লিখব আবার, এবার খরচা হচ্ছে 12,000 টাকা ইকুয়াল টু, তাহলে কত হয়ে যাবে এখানে K1 লিখলাম, এক্সট্রা যেটা আছে এক্সট্রা হয়ে গেল 200 ডেসিমিটার, তাহলে এখানে লিখব 200 প্লাস আবার K2, আর এখানে লিখব আবার 200 ওর স্কোয়ার, এত। তাহলে এখানে আমার হয়ে যাবে 12,000ই থাকবে ইকুয়াল টু, এখানে হয়ে গেল 200 K1, আর 200 গুণিত 200 যদি করা হয় এখানে, তাহলে টোটাল অ্যামাউন্টটা কত হচ্ছে, এখানে দুটা জিরো বসে গেল, 2 2 4, 1 2 3, আচ্ছা তাহলে এখানে হবে 4, আর এখানে হবে 4টা জিরো, এত। তাহলে এখানে হয়ে গেল 40,000। এখান থেকে আমরা দুটো শূন্য বাদ দেবো, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য আছে, তাহলে আমার থাকবে 120 2K1, আর এখানে হবে 400 K2, 400 K2। এই হলো আমাদের সম্পর্ক। এখান থেকে আরও যাবে, 2 কমন নেব আমরা ওপরের সমীকরণে, আমাকে K1 আর K2-র জায়গায় বসাতে হবে মানগুলো বের করে। তাহলে আমরা লিখবো এখানে, আরেকটা যাবে এখানে, যদি আমি 2 কমন নিই তাহলে এটা হবে 60, 60 2 120, আর এখানে বা দিব সবগুলোতে, এখানে হয়ে যাবে K1, আর এটা হয়ে যাবে 400, 2 যদি কমন নিই 200 K2, তাহলে এখানে 60 K1 200 K2, আমার এটা হয়ে যাবে 4 নম্বর সমীকরণ। 4 নম্বর। এবার 3 আর 4 নম্বর সমীকরণ যদি আমাদের সমাধান করা হয় তাহলে আমরা K1 আর K2 এর মানটা পেয়ে যাব। K1 K2 এর মানটা এখানে বসিয়ে একটা সমীকরণ পাবো, তারপরে যত ডেসিমিটার খনন করেছে ওটা বসালেই আমার কত টাকা খরচ হবে ওটা বের হয়ে যাবে। তাহলে এটাকে যদি সমাধান করা হয় তাহলে এই সমীকরণটা, মানে এটা 3 নম্বর আর এটা 4 নম্বর সমীকরণ, তাহলে এক কাজ যদি করি আমরা, যে এটা থেকে এটাকে যদি বিয়োগ করা হয় তাহলে আমরা লিখব 4 নং থেকে 3 বিয়োগ করে পাই। বিয়োগ যদি করি তাহলে কত হবে, এটা K1 প্লাস এদিকেরটা লিখলাম 200 K2, এটা থেকে 3 নম্বরটা বিয়োগ করব, মানে মাইনাস K1 হয়ে যাবে, আর মাইনাস 100 K2, এটা যদি হয় তাহলে কত হয়ে যাবে, ওখানে 60 আছে, এখানে 60 মাইনাস 50 এটা আসবে, 60 মাইনাস 50, তাহলে এখানে K1 আর K1 ক্যান্সেল হয়ে যাবে, আর 200 থেকে এখানে 100 বাদ, 200 থেকে 100 বাদ, মানে এখানে কত হয়ে যাবে, এখানে 100 K2 হয়ে যাবে। 100 K2 ইকুয়াল টু কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। তাহলে এখানে কত হয়ে যাবে K2, তাহলে একটা জিরো যদি কেটে যায় তাহলে 1/10 হয়ে যাবে। K2 আমি পেয়ে গেলাম 1/10। আমাদের মেইন যেটা সমীকরণ এটা y ইকুয়াল টু, এখানে সাইডে লিখে রাখবো আমরা, y ইকুয়াল টু আমাদের আছে K1x প্লাস K2x এর স্কোয়ার। এই সমীকরণটাই মেন সমীকরণ, কারণ আমি যে 250 ডেসিমিটার খনন করব তার জন্য যে কত টাকা খরচ হবে ওই টাকাটার হিসাব কিন্তু এটাই দেবে, এই সমীকরণটাই দেবে। তাহলে আমরা K2 এর মানটা পেয়ে গেলাম। এবার K2 এর মানটা যে কোনো একটা সমীকরণে বসালেই হবে, 3 নম্বরে বসাই বা 4 নম্বরে বসাই, তাহলে আমি কিন্তু K1 এর মানটা পেয়ে যাব। তাহলে K1 এর বসাই আমরা 3 নম্বর সমীকরণেই বসাই, K2 এর মানটা 3 নং সমীকরণে বসিয়ে পাই। K2 এর মানটা 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 নং সমীকরণে যদি আমি বসাই, 3 নং সমীকরণে তাহলে কত আছে এখানে, K1 প্লাস 100 K2 এর মানটা 1/10, তাহলে 1/10 বসে গেল, ইকুয়াল টু কত হবে 50, তাহলে এখানে 0 0 কেটে যাবে, তাহলে 10 থাকলো। তাহলে K1 এর মানটা তাহলে কত হয়ে গেল, K1 প্লাস এখানে 0 0 কাটার পর 10 থাকলো ইকুয়াল টু 50, তাহলে K1 এর মানটা হয়ে গেল 50 মাইনাস 10, মানে কত হয়ে যাবে 40 হয়ে যাবে। তাহলে K1 এর মান পেয়ে গেলাম আর K2 এর মান পেয়ে গেলাম। K1 এর মান হচ্ছে 40, K2 এর মান 1/10। এটা সমীকরণ আমাদের
যেটা 2 নম্বর সমীকরণ ছিল ওই সমীকরণে বসাবো, যেটা মেন সমীকরণ সাইডে লিখে রেখেছি আমরা, এই যে এই জায়গায় ওটাতেই। তাহলে এখন লিখব K1 ও K2 এর মান, K1 ও K2 এর মান, K2 এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণে বসিয়ে পাই। যদি আমি 2 নম্বর সমীকরণে বসাই তাহলে K1 এর মানটা আর K2 এর মানটা ওখানে বসালে কত হবে তাহলে y ইকুয়াল টু K1 এর জায়গায় বসবে 40x 40x প্লাস K2 আর এখানে বসবে 40-এর স্কোয়ার, না সরি এখানে হয়ে যাবে, এখানে আমরা তো মানটা K2 এর মানটা হয়ে গেল কত 1/10, তাহলে এখানে হবে 1/10 আর এখানে x এর স্কোয়ার হবে, এটা হবে। এবার এই সম্পর্কটা পেয়ে গেলাম। এবার টোটাল খরচ হচ্ছে কত y টাকা। এবার K1 আর K2 এর মানটা পেয়ে গেলাম। এবার কত ডেসিমিটার গর্ত, আমি যত ডেসিমিটারই গর্ত করি না কেন y যেটা রেজাল্ট দেবে ওই টাকাটাই খরচা হবে। তাহলে এবার বলছে কত ডেসিমিটার, 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় হবে হিসাব করে লিখি। তাহলে x এর জায়গায় এবার লিখবো আমরা 250, তাহলে কত টাকা খরচ হবে আমার বের হয়ে যাবে। তাহলে এখানে y ইকুয়াল টু, আমাকে y বের করতে হবে, অতএব তাহলে y ইকুয়াল টু কত হয়ে যাবে 40 ইন্টু 250 ডেসিমিটার গর্ত করছে, 1/10 এটা হবে 250 ওর স্কোয়ার, 250 ডেসিমিটার মানে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত খরচ হবে। তাহলে y ইকুয়াল টু হয়ে গেল এখানে 25 4 100, দুটা শূন্য বসবে আর এখানে হয়ে যাবে 1/10 গুণিত 250 গুণিত 250, একটা জিরো কেটে যাবে। তাহলে এখানে y ইকুয়াল টু হয়ে গেল 10,000 প্লাস এখানে হবে, এখানে 0 0 তাহলে 25 0 0, 25 পাচ্ছে 125, তাহলে 12, 25 2 50 আর 12 62, তাহলে আমার y ইকুয়াল টু 10,000 টাকা আর 6,250 টাকা মানে 16,250 টাকা। তাহলে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য ব্যয় হবে 16,250 টাকা। তাহলে এখানে লিখে দিব অতএব 250 ডেসিমিটার, ডেসিমি গভীর কূপ খননের জন্য মোট ব্যয় হবে 16,250 টাকা। এটা 16,250 টাকা ব্যয় করলে ওর 250 ডেসিমিটার গভীর কূপ খনন করা যাবে। তারপরে আমরা 13 নম্বর অঙ্কটা করব। বলছে এখানে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুইটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে ওদের আয়তনের অনুপাত নির্ণয় করি। এখানে 13 নম্বর অঙ্কটা করব আমরা। বলছে এখানে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের, তাহলে ধরি চোঙের আয়তন ভি ঘন একক, ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক। এটা বলেছে এখানে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে। ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের, তাহলে ভি সমানুপাতি আর এর স্কোয়ার এবং ভি সমানুপাতি কত হবে এইচ, এটা বলে দিয়েছে। ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে, তাহলে এই দুটোকে যদি আমি কম্বাইন্ড করে লিখি তাহলে এটাকে লিখতে পারবো আমরা ভি সমানুপাতি কত আর স্কোয়ার বাই এইচ।
তাহলে ভি ইকুয়াল টু কে আর স্কোয়ার বাই এইচ, এটা কে অশূন্য ভেদ ধ্রুবক। এখানে দুটো শর্ত দেওয়া আছে, দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, যেহেতু দুটো চোঙ তাহলে এখানে লিখব একটাকে ধরলাম R1/R2, R1/R2 মানে একটা হয়ে যাবে, এখানে 2:3 আছে দৈর্ঘ্যের অনুপাত, তাহলে ব্যাসার্ধ ধরি ব্যাসার্ধ দুটি চোঙের ব্যাসার্ধ, একটার হবে 2x ধরবো 2s একক 2x একক ও আর একটা ধরবো 3x একক, এটা ব্যাসার্ধ। আর আরেকটার উচ্চতা হয়ে যাবে, এবং উচ্চতা একটার এবং উচ্চতার অনুপাত বলে যে 5:4, একটাকে ধরবো 5y একক আর একটা ধরবো 4y একক 4y একক। তাহলে আমি যদি V1 বের করি, প্রথম চোঙের আয়তন যদি আমি বের করি, প্রথম চোঙের আয়তন V1 যদি বের করি, তাহলে আমার এটা বসবে 2x বসবে আর 5y বসবে, মানে ব্যাসার্ধ আর উচ্চতায়। তাহলে এটা হয়ে যাবে কে, আরটা হয়ে গেল 2x এর স্কোয়ার বাই 5y, এটা হয়ে যাবে, এবং V2 যেটা আয়তন আছে মানে দ্বিতীয় চোঙের আয়তন, এটা হবে 3x আর একটা হবে 4y বসবে। তাহলে এখানে 1 নংয়ে যে বসাতে হবে, যদি আমি এখান থেকে পাই তাহলে V2 ইকুয়াল টু হয়ে যাবে কত, কে আর যেটা আছে ওটা হবে 3x এর স্কোয়ার আর নিচের দিকে হয়ে যাবে এইচ যেটা আছে ওটা হয়ে যাবে 4y, এটা। এবার এই দুটোর আমাকে বের করতে বলেছে, ওদের আয়তনের অনুপাত নির্ণয় করি, আয়তনের অনুপাত আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে আমি লিখব অতএব তাহলে V1 ইজ টু V2, এটাই আয়তনের অনুপাত। তাহলে কত হয়ে যাবে, এটা V1 ইজ টু V2 ইকুয়াল টু V1 এর মানটা আমরা পেলাম কে, এটা হবে 2x ওর স্কোয়ার আছে বাই নিচের দিকে 5y, এটা H2, তারপরেরটা আছে কত, এখানে কে, এখানে আছে 3x এর স্কোয়ার, নিচের দিকে আছে 4y, তাহলে এখান থেকে কে কে ক্যান্সেল হয়ে যাবে, আর এটা হবে 4x এর স্কোয়ার বাই কত হবে 5y H2, এটা হয়ে যাবে 9x এর স্কোয়ার বাই 4y। তাহলে এখানেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কত 4/5 কত হয়ে যাবে, 4/5 কত হবে 9/4 হয়ে যাবে, 9/4। তাহলে আমাদের চোঙের আয়তনের অনুপাত কি করব, তাহলে কত হবে, একটা হবে 16 আর এদিকে হয়ে যাবে 45, 69:45, 13 নম্বর। এটাই হলো আমাদের আয়তনের অনুপাত, চোঙ দুটার আয়তনের অনুপাত 16:45। তারপরে আমরা চলে আসব নেক্সট অঙ্কতে, চলে আসব 14 নম্বর অঙ্কতে, 14 কি বলেছে আমাদের, পাঁচলা গ্রামের কৃষি সমবায় সমিতির একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি ও 25টি লাঙ্গল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখানে বলেছে পাঁচলা গ্রামের কৃষি সমবায় সমিতির একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙ্গল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি মানে 1200 কেবল ট্রাক্টর দিয়ে 30 দিনে চাষ করা যায়। তাহলে একটি ট্রাক্টর কয়টি লাঙ্গলের সমান চাষ করে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তাহলে আমরা সম্পর্কটা একটু লিখব। তাহলে লিখব এখানে বিঘা লিখব আমরা, এখানে যেটা সম্পর্ক আছে এটা আমরা লিখব বিঘা, টোটাল আছে 2400 বিঘা। তারপরে এখানে দিন লিখব আমরা, দিনটা কত দিন হচ্ছে, 25টি লাঙ্গল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো, মানে 36 আর এটা হয়ে গেল লাঙ্গল, লাঙ্গলটা কতটি লাঙ্গল লাগতো আমাদের
36 দিনে লাগতো 25টি লাঙ্গল, 25 লাঙ্গল, এটাই আমাকে বের করতে বলেছে। এখন অর্ধেক জমি মানে 1200 বিঘা জমি টোটাল চাষ করছে 30 দিনে, 30 দিনে। তাহলে একটি ট্রাক্টর দিয়ে, এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টরটি দিয়ে মানে একটি ট্রাক্টর দিয়ে 30 দিনে, তাহলে এখানে লাঙ্গল সংখ্যা যদি আমি বের করতে, তাহলে ওটাই ট্রাক্টরের সঙ্গে সমান হবে। মানে যে কোনো এখানে লাঙ্গল 25টি লাঙ্গল, তাহলে এটাও তো 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে কয়টা লাঙ্গল লাগতো? এই লাঙ্গলটাই কে কাজ করছে? এই লাঙ্গলের কাজটা করছে ট্রাক্টর। তাহলে ট্রাক্টরটা বলে দিব যে একটা ট্রাক্টর কতটি লাঙ্গলের সমান কাজ করছে। তাহলে এখানে একটা সম্পর্ক দেখতে হবে আমাদের, কোনটার সঙ্গে সরল ভেদে আছে আর কোনটার সঙ্গে ব্যস্ত ভেদে আছে। বলছে এখানে দিন সংখ্যায় যদি দেখি 36 দিন, এখানে যদি বিঘা সংখ্যা ধ্রুবক থাকে তাহলে 36 দিনে 25টি লাঙ্গল চাষ করতে পারে। তাহলে 30 দিনে নিশ্চয়ই লাঙ্গলের সংখ্যা বেশি লাগবে, কারণ দিন সংখ্যা আমি কমিয়ে দিচ্ছি, 36 থেকে 30 করা হচ্ছে, তাহলে এখানে লাঙ্গল সংখ্যা কি হবে? বাড়বে। একই জমি যদি বিঘা ধ্রুবক থাকে, স্থির থাকে, তাহলে আমরা বলবো বিঘা সংখ্যা স্থির থাকলে বিঘা সংখ্যা স্থির থাকলে দিনের সঙ্গে লাঙ্গল ব্যস্ত ভেদে উপস্থিত। তাহলে এখানে 36 দিন 25টি লাঙ্গল আমি 30 দিনে করব, তাহলে লাঙ্গল সংখ্যা বাড়াতে হবে, তাহলে ব্যস্ত ভেদে উপস্থিত দিন সংখ্যা হয়ে গেল। এবার দিন সংখ্যা যদি ধ্রুবক থাকে, এবার বিঘা দিয়ে 2400 বিঘা জমি 25টা লাঙ্গলে চাষ হচ্ছে, তাহলে 1200 বিঘা জমি নিশ্চয়ই জমি লাঙ্গল কম লাগবে এখানে, কারণ 2400 বিঘা জমি যখন চাষ হচ্ছে তখন 25টা লাঙ্গল লাগছে, তাহলে 1200 বিঘা জমি নিশ্চয়ই দিন সংখ্যা যদি ধ্রুবক থাকে, একই থাকে দিন সংখ্যা, তাহলে 2400 বিঘা জমি 25টা লাঙ্গল লাগছে, তাহলে 1200 বিঘা জমি নিশ্চয়ই ওর থেকে কম লাঙ্গল লাগবে। তাহলে দিন বিঘা যদি কমে যায় তাহলে দিনও লাঙ্গলের সংখ্যাও কমে যাবে। তাহলে এখানে লিখব দিন সংখ্যা স্থির থাকলে বিঘার সঙ্গে লাঙ্গল সরল ভেদে উপস্থিত। এখানে আমরা লাঙ্গল আমাদের বের করতে বলেছে, তাহলে আমরা এ ধরবো লাঙ্গলকে, এটাকে বি ধরবো আর এটাকে সি ধরবো। তাহলে লিখে দেবো আমরা, ধরি লাঙ্গল এ আর দিন বি আর বিঘা সি। তাহলে এখানে এর সঙ্গে এটা ব্যস্ত ভেদে আছে, অতএব এ সমানুপাতি 1/b এটা, আর এর সঙ্গে সিটা সরল ভেদে আছে, তাহলে এ সমানুপাতি সি, সরল ভেদে উপস্থিত। এটাই যে বিঘা স্থির থাকলে দিনের সঙ্গে লাঙ্গল ব্যস্ত ভেদে, তাহলে দিন আর লাঙ্গল ব্যস্ত ভেদে মানে এ সমানুপাতি 1/b করলাম। আর যদি দিন স্থির থাকে, বিঘার সঙ্গে লাঙ্গল সরল ভেদে আছে, তাহলে এখানে বিঘার সঙ্গে, তাহলে সি এর সঙ্গে এ সরল ভেদে উপস্থিত থাকবে। তাহলে এটাকেই আমি লিখতে পারবো এইভাবে, কম্বাইন করে যদি লিখি আমি, তাহলে এ সমানুপাতি উপরে হবে সি আর এখানে হয়ে যাবে বি। তাহলে সমানুপাতিটাকে তুললে পরে একটা কে লাগবে, সি/বি, কে অশূন্য ভেদ ধ্রুবক। এটা তাহলে এবার কত হয়ে যাবে এখানে, কে ইকুয়াল টু কত, কে সি/বি হয়ে গেল। এবার আমরা মানগুলো বসাবো। প্রথমে কে এর মানটা আমাকে প্রথমে বের করতে হবে, এটাকে 1 নম্বর লিখে দিব আমরা। এখানে আছে 2400 বিঘা জমি 36 দিন আর 25টা লাঙ্গল, তাহলে এখানে কে এর মানটা বের হয়ে যাবে আমাদের। এখান থেকেই করছি, অতএব তাহলে এর জায়গায় বসবে 25 সমান সমান কে, এখানে সি যেটা আছে ওটা হচ্ছে 2400 2400, আর বি যেটা আছে ওটা হলো 36, তাহলে এখান থেকে কে এর মান বের হয়ে যাবে আমাদের 36।
এখানে, তাহলে এটা হয়ে যাবে 25 ইন্টু 36টা উপরে যাবে, নিচের দিকে আসবে 2400, এটা ইকুয়াল টু কে। তাহলে এখানে যদি আমরা হিসাব করি তাহলে কেটা হয়ে যাবে কত, এখানে কাটাকাটি করলে পরে এটা তো যাবে 6 6 36, 4 6 24 মানে 400, 25 12, 12 5 60 শূন্য, তাহলে 6 12 দিয়ে 24, না এটা 25 4 16 বাড়ে যাবে, এটা 16 16 5 80 শূন্য, তাহলে 8 16 দিয়ে 32 আর 8 40, এটা হয়ে গেল। তাহলে উপরে থাকছে 6 আর নিচে থাকছে 16, 6/16 কাটাকাটি করলে 3 2 6 আর 8 2 16, তাহলে কে এর মানটা হয়ে গেল কত, 3/8। তাহলে কে এর মান পেলাম 3/8। এবার আমরা করব, এইদিকে লিখব আমরা যে কে ইকুয়াল টু 3/8। তারপরে এবার নিচের মানগুলো লিখবো আমরা, বি এর মান মানে 3 সংখ্যা 30, মানে বি ইকুয়াল টু কত 30, আর সি ইকুয়াল টু 1200। কোথায়, 1 নং যেটা সমীকরণ আছে 1 নংয়ে বসিয়ে পাই। এক নংয়ে যদি আমি বসাই তাহলে আমার এ ইকুয়াল টু বের হয়ে যাবে, এ কে এর মানটা আমি পেলাম কত 3/8, কে সি সি এর মানটা হচ্ছে 1200, আর বি বি আছে কত 30। এটা যদি হিসাব করা হয় তাহলে 0 0 কাটবে, 3 3 কাটবে, আর এ ইকুয়াল টু কত হয়ে যাবে 15 8 120, তাহলে এ ইকুয়াল টু 15। তাহলে একটা ট্রাক্টর 15টা লাঙ্গলের সমান কাজ করবে। তাহলে এ ইকুয়াল টু কত হয়ে গেল 15টা লাঙ্গল লাগবে, কিন্তু যেই কাজটা ট্রাক্টর দিয়ে করছে একাই, একটা ট্রাক্টর দিয়েই। তাহলে আমরা লিখে দেবো এখানে, অতএব এখানে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে একটি ট্রাক্টর কয়টি লাঙ্গলের সমান চাষ করে। তাহলে একটি ট্রাক্টর 15টি লাঙ্গলের সমান কাজ করে, এটা হলো আমার অ্যান্সার। তাহলে একটা লাঙ্গল ইকুয়াল টু 15টা, না সরি, একটা ট্রাক্টর ইকুয়াল টু 15টা লাঙ্গল। চলে আসবো এবার 15 নম্বর অঙ্কতে চলে আসবো। 15 নম্বর অঙ্কতে নম্বরে বলা হয়েছে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। গোলকের আয়তন মানে ভি ওর ব্যাসার্ধের ত্রিঘাতের দৈর্ঘ্যের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়, এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করো যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে। গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে, ধরি গোলকের আয়তন ভি ঘন একক এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস বর্গ একক, এবং ব্যাসার্ধ আর। ব্যাসার্ধটাকে আমি আর একক ধরে নিলাম, এই হলো সম্পর্কগুলো ধরে নিলাম। ভি ধরলাম, এটা আয়তনটা ভি ঘন একক, বর্গ পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস বর্গ একক, আর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। তো বলছে এখানে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়, মানে সম্পর্ক হয়ে গেল এটা ভি সমানুপাতি ওর ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। আর
গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়, মানে এস সমানুপাতি আর এর স্কোয়ার। এই হলো কথা, এগুলো বলে দিয়েছে শর্তগুলো আমাদের এখানে। তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। তাহলে এখানে আমরা লিখতে পারবো কি, ভি সমানুপাতি কত আছে আর কিউব, আর এস সমানুপাতি কত আছে আর স্কোয়ার আছে। তাহলে এখানে আমি যদি সমানুপাতিটা তুলে দিই, তাহলে তো আমরা আগেই জেনেছি যে এটাকে ইকুয়াল টু কে আর কিউব লিখতে পারবো আমরা, আর এটাকে লিখতে পারবো এস ইকুয়াল টু, এটাকে কে ওয়ানই ধরলাম, আর এটা হয়ে গেল কে টু আর স্কোয়ার এটা। তাহলে আমাকে এবার সম্পর্কটা একটু লিখে রাখি, আমাকে দেখাতে হবে যেটা বলছে যে গোলকের আয়তনের বর্গ, মানে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে, মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেটা আছে ওর ঘনের, মানে এসের উপর 3 পাওয়ার, মানে এই সম্পর্কটা আমাকে নিয়ে আসতে হবে। তাহলে ভি ইকুয়াল টু কে ওয়ান আর কিউব আর এস ইকুয়াল টু কে টু আর স্কোয়ার। এখানে কে ওয়ান আর কে টু অশূন্য ভেদ ধ্রুবক, কে ওয়ান কমা কে টু অশূন্য ভেদ ধ্রুবক এটা। তাহলে এবার ভি স্কোয়ার আছে আমাদের এখানে, তাহলে এখানে তো ভি, তাহলে এটাকে আমাকে স্কোয়ার করতেই হবে এখান থেকে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কে ওয়ান আর এর কিউব আছে, এখানে স্কোয়ার করে দিলাম। তাহলে ভি স্কোয়ার এখানে কে ওয়ানের স্কোয়ার, আর এর পর এখানে কত হয়ে যাবে, তাহলে এখানে আমি যদি কে টুটা ভিতরে করে আর কিউবটাকে বাইরে যদি করি, আমি আর কিউব করে দিলাম। তাহলে এবার আর স্কোয়ার মানে কি, এস বাই কে টু ইকুয়াল টু কত আর স্কোয়ার, এই সম্পর্কটা থেকে। তাহলে আর স্কোয়ার মানে এস বাই কে টু, তাহলে এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু কে ওয়ানের স্কোয়ার থাকলো, আর স্কোয়ারের জায়গায় আমি বসাতে পারবো এস বাই কে ওয়ান, এস বাই কে টু, আর ওর মাথায় 3 পাওয়ার, কারণ আর স্কোয়ার মানেই হচ্ছে এস বাই কে টু। তাহলে আর স্কোয়ারের জায়গায় এস বাই কে টু আমি বসালাম। তাহলে আমার এখানে কত হয়ে যাবে, ভি স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে, কে ওয়ানের স্কোয়ার, এখানে এস এর মাথায় 3 পাওয়ার এস কিউব, আর কে টু এর মাথায়ও কত পাওয়ার হবে, কে টু এর মাথায়ও 3 পাওয়ার হয়ে যাবে এটা। তাহলে কে ওয়ানের স্কোয়ার আর কে টু এর কিউব যেটা আছে ওটা মিলে একটা ধ্রুবক হয়ে যাবে। তাহলে এখান থেকেই তো আমি লিখতে পারবো যে ভি স্কোয়ার মানেই হয়ে গেল কত, কে ওয়ানের স্কোয়ার বাই কে টু এর কিউব, আর এটা হয়ে গেল এস এর মাথায় 3 পাওয়ার। তাহলে উপর থেকে লিখছি, এগুলো হয়ে গেছে, মুছে দিলাম। তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারবো ভি স্কোয়ার ইকুয়াল টু কে ওয়ান আর কে টু মিলে একটা ধ্রুবক। তাহলে এটাকে আমরা কে থ্রি এ নাম দিলাম, এই কে ওয়ান আর কে টু, এই যে এটা স্কোয়ার, তাহলে এখানে এস কিউব হয়ে যাবে, আর পাশে লিখে দিব কে থ্রি ইকুয়াল টু কে ওয়ানের স্কোয়ার বাই কত আছে কে টু এর কিউব ইকুয়াল টু এটাও কি ধ্রুবক। তাহলে এখানে ভি স্কোয়ার, এবার ধ্রুবক এটা কে থ্রিটাকে যদি আমি তুলে দিই, তাহলে আমার কি হবে, সমান সমানটা সমানুপাতে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা সমানুপাতি এস কিউব। তাহলে আমাকে তো এটাই প্রমাণ করতে বলেছে যে আয়তনের বর্গটা ওর ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে উপস্থিত হবে বা থাকবে। তাহলে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে, এটাই প্রুফড, এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। এটাই। তাহলে আমাদের অঙ্কগুলো, কথার অঙ্ক যেগুলো ছিল ওগুলো হয়ে গেল। এর পরের ভিডিওতে আমরা ভেরি শর্ট অ্যান্সারগুলো 16 করব, অতি সংক্ষিপ্ত। এটা 15 নাম্বারটা করলাম আমরা। তাহলে আজকে এখান থেকেই, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার।